চিকিৎসক, অল্প বয়সী চিকিৎসক। তিনি পিজি করার জন্য আরজি করে ভর্তি হয়েছিলেন এবং আরজি করে তিনি 26 ঘন্টা ডিউটি করার পর যখন বিশ্রাম গ্রহণ করতে গিয়েছিলেন সেই ঘরে কি নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছিল ভাবলে গা শিউরে ওঠে। ঘরের মধ্যে ওই অভয়াকে, তার উপর যে পাশবিক ধর্ষণ এবং অত্যাচার, সেই অত্যাচারের যে ঘটনা, সেই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা বলে কিছু নেই। একটা হাসপাতালের মধ্যে একজন চিকিৎসক বিশ্রাম করতে গিয়েছেন, আর সেখানে হামলে পড়েছে কতগুলো হাইনার দল, এবং সেই হাসপাতালেরই যারা সুপার রয়েছেন, ডাক্তার, তার সহকর্মীরা রয়েছেন, তাদের মধ্য থেকেই একদল দুষ্কৃতী চরিত্র নিয়ে যারা এই সমস্ত কাজ করছেন। এই চিকিৎসক হিসেবে, চিকিৎসক বলবো না, এরা হচ্ছে যে হাইনার দল, অসভ্য, বর্বর, শাসক দলের অধীনস্থ একেবারে দাসানুদাস। তারা এই হাসপাতালে সেই চিকিৎসকের, প্রতিবাদী চিকিৎসককে নির্মমভাবে অত্যাচার করলেন। কেমন অত্যাচার বললাম, গায়ে শিউরে উঠবে। তার পেলভিক বোন, মেয়েদের পেলভিক বোন সবচেয়ে শক্ত হয়, তাদের সন্তান ধারণ করতে হয়। সেই পেলভিক বোনকে ভেঙে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, শরীরের হাতগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, হাড়গুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সবচেয়ে করুণ পরিণতি হচ্ছে তার চোখের দিকে, চোখ থেকে অশ্রুর বদলে রক্ত ঝরছিল। কখন চোখের মধ্য থেকে রক্ত ঝরে আমরাও জানি। সেই অত্যাচারের কোন নির্মম পরিণতিতে এই ঘটনা ঘটেছিল। তার মাকে, তার বাবাকে সকালবেলায় ডাকা হয়েছিল, কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি। বিনীত গোয়েল থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় প্রশাসনিক স্তরের লোকেরা, পুলিশের থানার অফিসার, তাকে সেখান থেকে এসে কিভাবে তাদের কাজই ছিল এই যে হয়েছে ঘটনা, সেই ঘটনাকে লোপাট করতে হয়। প্রথমে তো বলা হলো যে আত্মহত্যার ঘটনা, তারপর সবটা যখন চলে এলো সামনে সামনে, তখন সেটাকে আড়াল করার জন্য সারা রাত জেগেছিলেন মুখ্যমন্ত্রী। এবং আমরা জানি একজন মুখ্যমন্ত্রী, তিনি সারা রাত জেগেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার পাবেন, যাতে করে অপরাধীরা ধরা পড়ে তার জন্য। কিন্তু না, আমাদের মুখ্যমন্ত্রী অপরাধী গুন্ডাদের তিনি হচ্ছেন নেত্রী। তিনি অপরাধীদের তিনি রক্ষা করেন, সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তিনি প্রতিষ্ঠিত হননি। এবং তিনি সারা রাত ধরে এই প্রক্রিয়া চালালেন যাতে করে এই হচ্ছে যে তথ্য যাতে করে না পায়, দর্শকদের যাতে ধরতে না পারে, তাদেরকে আড়াল করার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। সারা রাত জেগেছিলেন কেন, এই প্রশ্ন মানুষ করতে চায়। স্বাভাবিক কারণেই হাইকোর্টে যখন এই তদন্ত, পুলিশ তদন্ত করে 24 ঘন্টা যে রিপোর্ট হাইকোর্টে দিল, হাইকোর্ট তা বললেন যে এইটা চলবে না, এবং এটা তিনি অনাস্থা প্রকাশ করলেন হাইকোর্ট। এবং হাইকোর্ট সঙ্গে সঙ্গে রায় দিলেন যে এটা সিবিআই তদন্ত হবে। সিবিআই তদন্তের যখন ঘোষণা হলো, তখন আমরা আশ্বস্ত হয়েছিলাম, আপামর জনগণ, সমস্ত মানুষ যেন সিবিআইয়ের একটা, আমাদের দেশের সবচেয়ে বড় হচ্ছে ইনভেস্টিগেশন সংস্থা, যাদের পূর্বে অভিজ্ঞতা রয়েছে, তারা পারবেন, নিরপেক্ষভাবে পারবেন। এবং সাধারণ মানুষও আস্থা রাখলেন। কিন্তু মানুষ যেটা জানতেন না, যে সিবিআই হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে, মোদী সরকারের হাতে, এবং কলকাঠি ওখান থেকে নেড়ে দেওয়া হবে। কারণ মমতা ব্যানার্জির উপর আশীর্বাদ, যাতে করে তথ্য গোপন করতে পারে, সেই আশীর্বাদ তার হাতে রয়েছে। মমতা ব্যানার্জি বারবার ঘোষণা করলেন যে ওই সঞ্জয় রায় নাকি একমাত্র দোষী, তিনিই নাকি ঘটনা ঘটিয়েছেন, সুতরাং ওর পাশেই হোক। কিন্তু আসলে তিনি যে মাথাগুলোকে আড়াল করতে চাইলেন, আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল। মানুষ বুঝতে পারলেন যে একটি সরকার হচ্ছে দুষ্কৃতীদের রক্ষাকারী সরকার, ধর্ষকদের রক্ষাকারী সরকার, খুনিদের রক্ষাকারী সরকার। এই সরকার সাধারণ চিকিৎসকের পাশে দাঁড়াবেন না। তার মা বাবা, হতভাগ্য মা বাবা, চোখের জল নিয়ে এ দৌড় সে দৌড়, একবার তৃণমূলের দোরগোড়ায় সরকারের কাছে বিচারের প্রার্থী হিসেবে গেছিলেন, তারপরে গেলেন শুভেন্দু অধিকারী, তিনি হচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, বিজেপির প্রতিনিধি, তার কাছেও গিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন তারা, কিন্তু কেউ কিচ্ছু করেননি। সিবিআই, রাজ্য সরকারের পুলিশ যে তদন্ত করেছিল তার উপর সিলমোহর দিল। তার ফলে বিচারের বাণী প্রহসনে রূপান্তরিত হলো, এবং সঞ্জয়
রায়েরকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিলেন, ফাঁসি দিলেন না। এতেও ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী, যে ফাঁসি হলেই তো সমস্ত কিছু মিটে যেত। কিন্তু আমরা বলতে চাই যে সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে যে আরজিকর এর এই হতভাগ্য উজ্জ্বল ভবিষ্যতের জন্য যিনি প্রতীক্ষা করছিলেন চিকিৎসক, ওই অভয়া, সেই অভয়ার বিচার আমরা চাই। বিচার চাই, এই বিচার দিতেই হবে। এবং তার জন্য আবার একটা বছর অতিক্রম করতে যাচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার নাগরিকরা আবার বলছেন যে উত্তাল হতে হবে। এই তিলোত্তমার মা বাবা তারা গিয়েছিলেন আমাদের কাছে, বামপন্থীদের কাছে, যে আপনারাই পারেন আন্দোলনের উত্তাল করে আমার মেয়ের বিচার করার জন্য। 4 কোটি টাকা তাদের অফার করা হয়েছে যে আপনারা ছেড়ে দিন, এই বিচারের জন্য আপনারা কোনো রকম আর চেষ্টা করবেন না, আমাদের ফয়সালা হয়ে যাবে, 4 কোটি টাকা নিয়ে নিন। 4 কোটি টাকা আপনার মেয়ে আয় করতে পারতো না সারা জীবনে। ভাবতে পারেন, একটি মেয়ে তার অমূল্য জীবন, সেই অমূল্য জীবনের তার প্রতিদান হিসেবে 4 কোটি টাকা দিয়ে তার মুখ বন্ধ করতে চাইছে। এই পরিস্থিতিতে আগামী 30 তারিখ আমরা মীনাক্ষী আসছেন, যিনি এই লড়াই করছেন, মীনাক্ষী মুখার্জি আসছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের এই রবীন্দ্র ভবনের রহড়ায়। প্রতিবাদ আন্দোলন আবার নতুন ঢেউ তৈরি হবে। পশ্চিমবাংলাকে এই অভয়ার বিচার চাই, এই বক্তব্যে আবার উত্তাল করতে হবে আন্দোলনের পর আন্দোলনের মধ্য দিয়ে। প্রতিটি বাড়ি থেকে, গ্রাম থেকে, শহর থেকে মানুষ আবার রাস্তায় আসবেন, রাত জাগবেন। আমরা রাত জাগব। আমরা চাই এই অভয়ার বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তি। যদি এই শাস্তি পায় তাহলে অপরাধীদের বুকে কাঁপন ধরবে, আগামী দিনে অপরাধ করতে গেলে 10 বার ভাববে। সুতরাং পশ্চিমবাংলার যা ক্ষতি হয়েছে। আর দ্বিতীয়বার আমরা কামদুনি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিভিন্ন অংশে যে ধর্ষণ হত্যা হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, প্রতিটি নাগরিক যারা তৃণমূল করেন তাদের কাছেও আবেদন করছি, আপনারা আসুন, এই আন্দোলনে আবার রাস্তা উত্তাল হোক। এই সরকার আপনার সরকার নয়, এই সরকার ধর্ষকদের সরকার। এই ধর্ষকদের সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। নমস্কার।